চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ কিছুক্ষণের মধ্যে প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও SMS এর মাধ্যমে ফল জানা যাবে। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট 18,57,344 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। সারা দেশে 3,885টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করছেন শিক্ষামন্ত্রী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা আনন্দের সঙ্গে আপনাদেরকে অবহিত করতে চাই যে আমাদের বোর্ডের সকল সম্মানিত চেয়ারম্যান মহোদয়রা আজকে এখানে উপস্থিত আছেন। আমরা আজকে এসএসসি 2026, দাখিল 2026, এসএসসি ভোকেশনাল 2026, দাখিল ভোকেশনাল 2026-এর রেজাল্ট কিছুক্ষণের মধ্যে প্রকাশ করব। আমাদের বিভিন্ন কারণে বন্যা, পরীক্ষার জন্য রেজাল্ট প্রকাশ করতে কয়েকদিন দেরি হয়েছে। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আজকে এখানে এসেছেন, এই জন্য আপনাদের আমরা অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমাদের বোর্ডের চেয়ারম্যান সাহেবরা স্ব বোর্ডের রেজাল্ট ঘোষণা করবেন। তার আগে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এই রেজাল্টের ডিকোড যে পদ্ধতি আছে সেটা অনুসরণ করে ডিকোড করবেন। আপনারা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আসছেন, উনি আসলেই আমরা আনুষ্ঠানিকভাবে আমরা রেজাল্ট প্রকাশ করব। আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে সকাল 10টার মধ্যে আমরা রেজাল্ট ঘোষণা করব। আমাদের রেজাল্ট প্রস্তুত, চেয়ারম্যান মহোদয় প্রস্তুত, মন্ত্রী মহোদয় উপস্থিত, আমাদের কর্মকর্তারা উপস্থিত। আমরা 2-1 মিনিটের জন্য অপেক্ষা করছি। আমরা ইতিমধ্যে শুনেছি যে মাননীয় অ্যাডভাইজার মহোদয় সচিবালয়ে প্রবেশ করেছেন। এখন কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। চলে আসার পরেই আমরা আপনাদের কাছে আনুষ্ঠানিকভাবে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় রেজাল্ট ডিকোড করবেন এবং আপনাদের প্রশ্নের উত্তর আমাদের চেয়ারম্যান মহোদয় দেবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখো কোন জায়গায় ঢুকছে আমাদের বোর্ড তো না বোর্ড আমরা আপনাদের পরিচয় করানোর জন্য আমরা আমাদের বোর্ডের যারা চেয়ারম্যান মহোদয় আছে তারা পরিচয় দেব যে কারা কারা বোর্ডের চেয়ারম্যানরা আছেন। ওদিকে তাকায় বলেন।
আসসালামু আলাইকুম। আমি প্রফেসর আব্দুল্লাহ মোহাম্মদ চৌধুরী, চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম। লাইটটা বন্ধ করেন, লাইটটা বন্ধ করেন, লাইটটা বন্ধ করেন। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর আজম রেজাউল করিম খান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিস্টেমে কিছু সমস্যা হচ্ছে, অনেক ছেলেপেলে ঢুকে বসে আছে। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ সাবিদুর রহমান, চেয়ারম্যান অনলাইন ছেড়ে দিই, এটা উদ্বোধনটা স্যার অনলাইন ছেড়ে দিই, মানে বাচ্চারা পেয়ে যাবে। অনলাইনে আমরা বসে আছি অ্যাডভাইজারি, প্রফেসর ফারুক আলম মাহমুদ আব্দুল সালাম। কিন্তু 35,000 SMS এর জন্য অলরেডি মানে ঢুকে বসে আছে, মানে আর সিস্টেম। কিছু করার নাই। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ইলিয়াস আহমেদ, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর। আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামীম আলী চৌধুরী, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রফেসর আখতারুজ্জামান, আমি চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ আমার মাধ্যমিক শিক্ষা বোর্ড। এটা পেপার দিছে না, এই ফারহান, ফারহান, সারে পেপারটা, সারে ফারহান। পেপারটা কই? এটা কি আমার? এটা কি? ও, আপনি বলছেন রেজাল্ট প্রকাশে উদ্বোধন, রেজাল্ট প্রকাশে উদ্বোধন। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম সচিবালয়ে। একসময় যে নদীপথে স্বাভাবিকভাবে নৌযান চলাচল করত, এখন কেবলমাত্র অপরিকল্পিত অবকাঠামো এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে সেটি হচ্ছে বাধাগ্রস্ত। নদীর নাব্যতা রক্ষা, সেতুর উচ্চতা বৃদ্ধি, ওয়াটার বাস চালু এবং নদীর দুই পারের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে হয়েছে মানববন্ধনও। সচেতন মহলের দাবি, রামপুরা, বনশ্রী ও আফতাবনগর সংলগ্ন নড়াই নদীকে বাঁচাতে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে নগরীর গুরুত্বপূর্ণ এই জলপথটি হারিয়ে যেতে পারে। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। রাজধানীর ব্যস্ততম এলাকার পাশ দিয়ে বয়ে চলা ঐতিহ্যবাহী নড়াই নদী। নগরীর হাতিরঝিল, বনশ্রী থেকে আফতাবনগর হয়ে বালু নদীর সঙ্গে সংযোগ তৈরি করা এই জলপথে রয়েছে গুরুত্বপূর্ণ পরিবেশগত ও যোগাযোগগত ভূমিকা। কিন্তু অপরিকল্পিত অবকাঠামো আর নদীর উপর নির্মাণাধীন একাধিক কাঁচা পাকা নিচু সেতুর কারণে দিনকে দিন সংকুচিত হচ্ছে নৌ চলাচলের সুযোগ। আর তাই নদীর নাব্যতা রক্ষা এবং নৌ চলাচল সচল রাখার দাবিতে আয়োজন করা হয় এই প্রতিবাদী মানববন্ধনের। এতে অংশ নেন পরিবেশবিদ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা। তারা জানান, নড়াই নদীকে বাঁচাতে হলে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে, বাড়াতে হবে নিচু সেতুগুলোর উচ্চতা। আমার এই নদীর সাথে জন্মগতভাবে আমার সম্পর্ক। আমার এই নদীতে বহু গোসল, আমার বহু স্মৃতি আসছে। এটা একটা নদী ছিল, এখনও বিভিন্ন কারণে বিভিন্নভাবে নদীটারে খাল পরিণত হচ্ছে। যে কারণে 3টা ব্রিজ করা দরকার ছিল, সেভাবে যে 3টা ব্রিজ করা হয়, পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য, সৌন্দর্য রক্ষা করার জন্য যে ওয়াটার বাস চালু করার দরকার ছিল, সেই ওয়াটার বাস যাতে এই খাল দিয়ে, এই নড়াই খাল দিয়ে যাতে চলতে পারে, সেটাই জনগণের দাবি। আমরা চাই যে হাতিরঝিলের আদলে এখানে ব্রিজটি করা হোক, একটা দৃষ্টিনন্দন ব্রিজ, যেখানে নদী তার নব্যতা ফিরে পাবে, নদী তার গতি ফিরে পাবে। পাশাপাশি উচ্ছেদ করতে হবে নদীর দুই পাড়ের অবৈধ স্থাপনাও। ব্রিজ করতে হলে নদী যতখানি চওড়া ততখানি রাখতে হবে, এবং যাতে নৌকা এবং লঞ্চ চলতে পারে অন্তত মিডিয়াম রেঞ্জের, সেই ধরনের অবস্থা রাখতে হবে। হাউজিংয়ের যে দুই পাশেই তারা এই জমিগুলোতে করাতে এখন আর সেই নদী আর দেখা যায় না, এখন একটা খাল পরিণত হয়ে গেছে। তা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমি চাই যে এটা একটা নদী, সেই নদীটাই বাঁচুক। প্রায় 90 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই 3 নিচু সেতুর কারণে নদীতে নৌ চলাচলে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন পরিবেশ কর্মীরা। আমাদের এখানে উদ্দেশ্য নড়াই নদীতে যে সেতুটা হয়েছে, সেটা আমরা সাধুবাদ জানাই, সুন্দর একটা সেতু হয়েছে। কিন্তু সেতুটা যদি একটু উঁচা করতো, তাহলে নিচ দিয়ে আমরা ওয়াটার বাস যেতে পারতো। তাদের দাবি, নির্মাণাধীন সেতুগুলোর উচ্চতা কমপক্ষে 11 মিটার করতে হবে, যাতে ভবিষ্যতে নৌযান চলাচলে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়। এই নদী হাতিরঝিলের সঙ্গে সংযোগ ছিল বালু নদী থেকে বুড়িগঙ্গা নদী পর্যন্ত। সেই নদীতে আমরা দেখছি যে সম্প্রতি সময়ে 3টি সেতু নির্মাণ হচ্ছে। সেই সেতু আমাদের প্রয়োজন, কিন্তু সেতুর যে উচ্চতা সেই নিয়ে আমাদের সন্দেহ আছে। কারণ আমাদের কথা ছিল 11 মিটার এই সেতুর উচ্চতা হবে, আমরা দেখছি এখন 1-2 মিটারের মতো উচ্চতা রয়েছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে ঢাকা গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে সরাসরি ট্রেন সার্ভিস। অভিযাত্রী কমিউটার নামের নতুন এই ট্রেন চালুর খবরে গোপালগঞ্জবাসীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা এর মাধ্যমে অন্তত কম খরচে রাজধানীতে যাতায়াতের পাশাপাশি এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও কৃষি পণ্য পরিবহনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। আজ দুপুর 2:30 ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ট্রেনটির প্রথম যাত্রা শুরু হবে এবং সন্ধ্যা 6:45 সেটি গন্তব্যে পৌঁছাবে। এরপর সন্ধ্যা 7:25 গোপালগঞ্জ থেকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে রাত 10:25 ঢাকায় পৌঁছানোর সময়সূচি নির্ধারণ করা হয়েছে। প্রায় 700 আসনের এই ট্রেনে ঢাকা যাতায়াতের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র 145 টাকা। সংশ্লিষ্টরা মনে করছেন সড়কপথের তুলনায় অনেক কম খরচে যাতায়াতের এই সুযোগ বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি অনেকাংশেই লাঘব হবে। দেশের অন্যতম বৃহৎ জামালপুর পৌর কবরস্থানের অধিকাংশ কবর পানির নিচে ডুবে আছে। সবচেয়ে করুণ অবস্থা বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থানের পুরো জায়গাটি পানির নিচে। প্রতিটা কবর পানির নিচে তলিয়ে আছে। গেল কয়েক বছর ধরে বর্ষা মৌসুম এলেই জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়ে জামালপুর পৌরবাসী। প্রতিনিধি শামীম আলমের রিপোর্ট, জানাচ্ছেন সাইদুর রহমান আবির। জলাবদ্ধতায় স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত। স্বস্তি নেই মৃত্যুর পরও। প্রিয়জনকে শেষ বিদায়ে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করতে কোমর সমান জল মারিয়ে নিতে হচ্ছে কবরস্থানে। সেই কবরস্থানেও হাঁটু জল। কবর জিয়ারত করতে এসে কবরস্থানের করুণ দশা দেখে আবেগতাড়িত হয়ে পড়ছেন স্বজনরা। জলাবদ্ধতার এমন দৃশ্যপট জামালপুর পৌরসভার। এসব এলাকায় কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমান পানি। একটা প্লট উঁচা করাতে এটার মধ্যে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। এর উপরে মানুষজন সবাই কি করব, নিরুপায় হয়ে এই জায়গায় সবাই কবর দিতেছে। হাঁটু পরিমাণ পানি 3 মাসে থাকবে, কবর খোঁজা সম্ভবই না। একটা সাইড একদম নিমজ্জিত আর কি পানিতে। পৌরসভার সমস্ত গুণী জ্ঞানী এবং অনেক আলেম উলামারা এখানে শায়িত আছেন, কিন্তু তাদের কবরে বর্তমানে হাঁটুর উপরে পানি থাকে সবসময়। প্রতিদিন নোংরা জলমগ্ন পানি মারিয়েই মানুষ ও যানবাহন যাতায়াত করছে। পৌরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ন, খাল দখল, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা বেড়েই চলছে। পানি নিষ্কাশনে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা স্থানীয়দের। মৃত ব্যক্তিদের নিয়ে এসে সুস্থভাবে কবর দেব বা তাদের জানাজা করব, এই যে সমস্যাটা, এই দীর্ঘদিনের সমস্যা। জামালপুরের সহকারী নির্বাহী প্রকৌশলী তাদের সাথে আমাদের কথা হয়েছে। অলরেডি তাদের ভূসম্পদ কর্মকর্তার কাছে আমরা চিঠি দিয়েছি। জলাবদ্ধতার ভোগান্তি নিয়ে জামালপুর পৌরসভার প্রশাসক গণমাধ্যমে কথা বলতে নারাজ। তবে নির্বাহী প্রকৌশলী জানান, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার ও উন্নয়নের কাজ চলছে। আমাদের পুরো গোরস্থানের ভিতরে যেটা, সেটা আমাদের পরিকল্পনা আছে। আমরা মাটির কাজ করে আমরা উঁচু করে দেবো যাতে কবর দিতে অসুবিধা না হয়। জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা জামালপুর পৌরবাসীর। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, আমরা আবারও যাচ্ছি সচিবালয়ে। সেখানে শিক্ষামন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করছেন। আমাদের বিস্তারিত বিষয়ে আমাদের আন্তঃবোর্ডের চেয়ারম্যান মহোদয় আছে, ঢাকা বোর্ডের চেয়ারম্যান, উনি আপনাদেরকে অবহিত করবেন। বুঝতে পারে না আমার কাছে কেন এখানে বলুন। ও ক্যামেরা আচ্ছা না, বলুন বলুন।
তাই না? না না আমি কোনো কথা বলিনি। তারা এখানে টাইম দিয়ে আছে অসুবিধা নেই 10 সেকেন্ড টাইম দিয়ে আছে। হ্যাঁ সামাজিক কিন্তু স্ক্রিনে চলে আসছে। তবু আপনি বলেন, চেয়ারম্যান সাহেব বলেন। আপনি বলতে চান পুরোটা আসেনি। বন্ধ করে বলেন। কর্ডলেস ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা ডিকোড হবে, আমার সামনে এখন আসেনি, আমি কি করে বলবো? আস্তে আস্তে এটা প্রসেস হচ্ছে। বলেন। How does the দেখো আমাকে জিজ্ঞেস করে এটা ডিকোড করার আগে সে জানে না। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় উপদেষ্টা মহোদয়, আমাদের মাননীয় সচিব মহোদয় এবং আমাদের মাউসি ডিজি মহোদয় সহ উপস্থিত সকল চেয়ারম্যানগণ এবং মিডিয়া অন্যান্য ব্যক্তিবর্গ সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়কারী হিসাবে সামারিটাতে এখানে আসবে। আমাদের 11টি এটা কি শিক্ষা পড়ার বোর্ড সামারি নাকি? 2026 সালে যে পরীক্ষা আমরা গ্রহণ করেছি, এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা 2026 এর ফলাফল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। ফলাফলের পরিসংখ্যান আমি আপনাদের জ্ঞাতার্থে তুলে ধরতে চাই। আমাদের 11টি শিক্ষা বোর্ডের মোট 18,29,485 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। সেখান থেকে 11,38,877 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার দাঁড়িয়েছে 62.25 এবং জিপিএ 5 1,16,676 জন। মোট কেন্দ্র ছিল 3883 এবং মোট প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল 30,402 জন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিকই আছে। ভালো রেজাল্ট। ইনফরমেশনটা তো ইম্পর্টেন্ট, এই জন্য তো সিদ্ধান্ত। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। সেখানে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করছিলেন শিক্ষামন্ত্রী। এবার যাচ্ছি অন্যান্য খবরে। পদ্মার ভাঙন কেড়ে নিয়েছে ভিটেমাটি, ফসলি জমি আর স্বজনদের স্মৃতি। মাথা গোজার ঠাঁই হিসেবে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দিয়াবাড়ি আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসন করা হয়েছিল শতাধিক পরিবারকে, কিন্তু দীর্ঘ ২৬ বছরেও সংস্কারের মুখ দেখেনি আশ্রয়ণ প্রকল্পটি। জরাজীর্ণ ঘরগুলো এখন বসবাসের অনুপযোগী। শুধু ঘর নয়, একমাত্র রাস্তাটিও এখন চলাচলের অনুপযোগী। প্রতিনিধি লিটন আহমেদের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। পদ্মার করাল গ্রাসে ৭ বার নদী ভাঙনের শিকার হয়েছেন রেনু বেগম। হারিয়েছেন স্বামী, ভিটেমাটি আর সহায় সম্বল। শেষ পর্যন্ত মাথা গোজার ঠাঁই হয় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের দিয়াবাড়ি আশ্রয়ণ প্রকল্পে। ২০০০ সালের দিকে নির্মিত এই প্রকল্পে পুনর্বাসন করা হয়েছিল ১০০টি ভূমিহীন পরিবারকে, কিন্তু দীর্ঘ ২৬ বছর ধরে হয়নি উল্লেখযোগ্য কোনো সংস্কার বা উন্নয়ন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঘরটি টিন এখন জরাজীর্ণ। সামান্য বৃষ্টি হলেই ছিদ্র দিয়ে ঘরের ভেতর ঢোকে পানি। আমার গড্ডা সর্বকেরা, আমার স্বামী মরে গেছে, বড়টা চাওয়াল আছে, মরে গেছে, আমি অসহায়।
শুয়ে থাকলে ঘরে বৃষ্টি আছে পানি খাই, ভিজা না তো হয়ে যাই। দিনে তেমন শরীরে টরে বসে থাকলে রাখতে যাম কোথায়। শুধু রেনু বেগম নয়, একই দুর্ভোগে দিন কাটছে আশ্রয়ণ প্রকল্পের অন্য বাসিন্দাদেরও। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি বিভিন্ন দপ্তরে বারবার যোগাযোগ করেও দীর্ঘদিন মেলেনি স্থায়ী সমাধান। প্রধানমন্ত্রীর কাছে এই করি যে আমাকে ঘরটা সাইরে দিলে আমরা এই 500 লোক এর বসবাস করব। মোটামুটি আগে থাকা মানে যাইতো, এখন মানে দিন যাইতেছে ঘরগুলো অকেজো হয়ে যাইতেছে, আমরা কোনোভাবে বসবাস করতে পারছি না। আমরা ব্যক্তিগতভাবেও কোনো উন্নয়ন করতে পারি না এবং সরকার কর্তৃক কোনো উন্নয়ন হয় নাই। কামাই সব বুইরা স্বামী আছে, তার কামাই নাই, রোজগি নাই, কটা চাল মিলে তার সদাই মিলে না, সদাই মিলে তার তেল মিলে না, এতে এই হালে আছি। খুবই কষ্ট আমাকে এই এলাকার। আশ্রয়ণ প্রকল্পে যাওয়ার একমাত্র রাস্তাটিও এখন ভাঙাচোরা। সামান্য বৃষ্টিতেই কাদায় পিচ্ছিল হয়ে পড়ে সড়কটি। এতে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। তবে আশ্রয়ণ প্রকল্পের 100টি পরিবারের ঘরগুলো দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। পুরো প্রকল্প করার মতন এটি সরকারের একটি নীতিমালার বিষয় আছে। সরকার যদি সেই সিদ্ধান্ত নিয়ে থাকে যে পুরো প্রকল্প করবে বা পুরো নতুন করে গুছিয়ে করবে, সেখানে আমরা বাস্তবায়নে সাহায্য করব। আলাদা করে যদি কোনো ব্যক্তি তার ঘর মেরামতের জন্য আমাদের কাছে আসে, আমরা সাধারণত চেষ্টা করি। পদ্মার ভাঙনে সর্বস্ব হারানো এসব মানুষের কাছে আশ্রয়ণ প্রকল্পই ছিল শেষ ভরসা। সেই আশ্রয়টুকুও এখন ভাঙনের মুখে। প্রশাসনের আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয় সেদিকেই তাকিয়ে শত পরিবারের চোখ। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। কুমিল্লার দেবিদ্বারে বাড়ির মালিক ফরিদা ইয়াসমিনকে হত্যার পর মরদেহ খণ্ডিত করে ফেলে রাখার অভিযোগ উঠেছে ভাড়াটিয়া লাইলি আক্তার সহ কয়েকজনের বিরুদ্ধে। শনিবার বাড়ির পেছন থেকে পলিথিনে মোড়ানো মরদেহের 11টি প্যাকেট উদ্ধার করে পুলিশ। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ময়লার ভাগাড় থেকে নিহতের মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় লাইলি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের স্বামীর অভিযোগ, স্বর্ণালংকারের লোভে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ বলছে ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা তদন্ত করা হচ্ছে। উল্লেখ্য, 2021 সালে শিশু ফাহিমা হত্যা মামলায়ও লাইলিকে গ্রেপ্তার করা হয়েছিল। কয়েক মাস আগে জামিনে মুক্ত হয়ে তিনি দেবিদ্বারে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। আমার আম্মুরে তো খুশি খুশি করে দিচ্ছে। এ মহিলা কেমনে কাজ করছে, রাত্রেবেলা মাইরা সারা রাত ধরে খুশি খুশি করছে বৈশা বৈশা। আরে আমার আম্মুরে যদি এমনি মাইরা যাইতো, আমরা অন্তত লাশটা যদি একটু পাইতাম, অন্তত মার চেহারাটা একটু দেখতাম। এই যে সারাদিন বৈশা রয়েছি, মার তো দেখা নাই। আমাদের 3টা টিম অলরেডি বাইরে কাজ করতেছে। একটা টিম এই ভিকটিমের যে দেহাবশেষ যেগুলো পাওয়া যায় নাই সেগুলা উদ্ধারের জন্য কাজ করতেছে, আর একটা টিম আসামিদের ধরার চেষ্টা করতেছে। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে তরুণ তারা মিয়া নিহত হয়েছেন। রোববার উপজেলার পৃথিম পাশা ইউনিয়নের বিপরীতে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি। নিহতের পরিবারের দাবি, চোরা কারবারিরা তরুণদের প্রলোভন দেখিয়ে সীমান্তের ওপারে পাঠায়। তাদের অভিযোগ, এভাবে তরুণদের ঝুঁকিপূর্ণ কাজে জড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। পরিবারটি তারা মিয়ার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। শরীয়তপুরের ডামুডা উপজেলার ধানখাঠি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের চর পাতালিয়া এলাকায় মীর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের পেছনে ফসলি জমি থেকে জোরপূর্বক 2টি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনরাত বালু উত্তোলন করে পাইপের মাধ্যমে চর পাতালিয়া গ্রাম সহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও মোটা অঙ্কের টাকায় বিক্রি করছে চক্রটি। এতে একদিকে ফসলি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি 4টি মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের কয়েক শত পরিবারের বাসিন্দারা। স্থানীয়দের আশা, ডামুডা উপজেলা প্রশাসন এর আগেও যেভাবে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এবারও দ্রুত অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের
চকো রহিমাপুর এলাকায় করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে একজনকে 20 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে ফুলবাড়ি ইউনিয়নের বড় সাতাই বাতাইল গ্রামের রাইহান আখনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010-এর 15 ধারায় দোষী সাব্যস্ত করে 20 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হচ্ছে। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। উপজেলার জোরারগঞ্জ থানার 1 নম্বর করেরহাট ইউনিয়নের সরকার তালু গ্রামে গতকাল আনুমানিক 2টার দিকে এই ঘটনা ঘটে। অভিযোগকারী পরিবারের সদস্যদের দাবি, রাতের কোনো এক সময় একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এছাড়া ঘরের ভেতরের বৈদ্যুতিক তারও কেটে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান প্রবাসী মীর হোসেন মিজানের ভাই ও তার মা দিল আফরোজা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। রোববার ফরিদপুরের সদরপুর স্টেডিয়ামের খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। মামুনুল হক বলেন, দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে গণভোট আয়োজন করা হয়েছে এবং 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছেন। এখন গণভোটকে অবৈধ বলা হলে বর্তমান সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে। তিনি বলেন, তাদের আন্দোলন সরকার পতনের জন্য নয়, বরং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য। এবার 70% বাংলাদেশের মানুষ এই গণভোটের রায়ে গণভোটের পক্ষে হ্যাঁ ভোটে ভোট দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে গণভোট আয়োজন করা হলো। হাজার হাজার কোটি টাকা খরচ করে এই গণভোটে বাংলাদেশের 70% মানুষ হ্যাঁ ভোটে সিল মারলো। আর এখন আমাদের সালাউদ্দিন সাহেব বলেন গণভোট থেকে অবৈধ ছিল। তো একসঙ্গে 2 সন্তান জন্ম নিল, একটা হলো সংসদ নির্বাচনের সন্তান, ওটা বৈধ হয়ে গেল, তার যমজ ভাই গণভোট অবৈধ হয়ে গেল। যদি গণভোট অবৈধ হয়, সংসদ নির্বাচন অবৈধ ছিল। যদি গণভোট অবৈধ হয়, বর্তমান সরকার অবৈধ। স্বাস্থ্যসেবা খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ইজি অ্যাওয়ার্ডস 2026-এর সম্মাননা পেয়েছেন ডাক্তার মঞ্জুরে খোদা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অপারেশনবিহীন ব্যথা নিরাময় এবং ইন্টারভেনশনাল রিউমাটোলজি চিকিৎসায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে। তরুণ উদ্যোক্তা ও বিভিন্ন অঙ্গনের গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মান জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরা অংশ নেন। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। দিনাজপুরের পার্বতীপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হচ্ছে। আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে গতকাল একটি র্যালি শহীদ মিনার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খালেদ মোশাররফ, দিনাজপুর 5 আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল আজিজ পলাশ, মাই টিভির প্রতিনিধি ও পার্বতীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজার জেলার বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। জুড়ি এবং বড়লেখা উপজেলার সকল আদিবাসী জনগোষ্ঠীদের সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানে বড়লেখা উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামের সম্মুখে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে আদিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় আদিবাসী নেতা নারায়ণ কুর্মীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার 1 বড়লেখা জুড়ি আসনের সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ মিঠু।
খুলনা মহানগরের সান্ধ্যকালীন কেনাকাটা শেষে বের হতেই দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন এক সরকারি কর্মকর্তা। কুপিয়ে জখম করা হয়েছে বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাসকে। ভুক্তভোগী জানান, ফরাজিপাড়ার আকবর স্টোর থেকে বাজার করে বের হওয়া মাত্রই 5 থেকে 6 জনের একটি দুর্বৃত্ত দল তার উপর ঝাঁপিয়ে পড়ে এলোপাথারি মারধর ও ছুরিকাঘাত করতে থাকে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ওনার সাথে এখন এই বিষয়ে কথা হয়নি, যেহেতু ওনার মাথায় আঘাত আছে। আমরা উনি আঘাত আশঙ্কা কেটে যাওয়ার পরে ওনার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সাভারের বাকুরতা ইউনিয়ন যুবদল। ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফুল আলমের নেতৃত্বে বিকেল 5টায় বিক্ষোভ মিছিলটি মোগরা কান্দা তেল পাম্পের সামনে থেকে শুরু হয়ে ভাকুরতা বাজারে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল বের না করার হুঁশিয়ারি দেন এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রতিহত করার চূড়ান্ত হুঁশিয়ারি প্রদান করেন উপস্থিত নেতাকর্মীরা। ঢাকার কেরানীগঞ্জে লাখিরচর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। রোববার রোহিতপুর আবাসন প্রকল্প মাঠে অনুষ্ঠিত ফাইনালে মিয়াজান বাড়ি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আহমেদ কিং একাদশ। খেলার উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী রুহুল আমিন, রোহিতপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত। নতুন সোনাকান্দা কালভার্ট এগুলি আমরা করেছি, বিদ্যুৎ আমরা দিয়েছি এবং স্কুলগুলি বিল্ডিং আমরা করেছি। শাহপুর ব্রিজ করেছিলাম, সেই ব্রিজ এক গাড়ি যায় আরেক গাড়ি আসে না, এই জন্য এখন ডাবল করছি ইনশাল্লাহ। এটা এখন কাজ চলতেছে আল্লাহর রহমতে। এইভাবে মাওয়া রোড পর্যন্ত বেরিবাদ দিয়ে আমরা রাস্তা করেছি। এইদিকে বোর্ডিং থেকে হযরতপুর পর্যন্ত রাস্তা হয়েছে। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কুষ্টিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। রোববার কুষ্টিয়ার পুলিশ সুপারের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গণমাধ্যম কর্মীরা জেলার কয়েকটি উপজেলায় আইন শৃঙ্খলার নাজুক অবস্থার কথা তুলে ধরেন। বিশেষ করে খোকসা উপজেলায় সন্ত্রাসী রাজন বাহিনীর অপতৎপরতার কথা উঠে আসে সংবাদকর্মীদের কণ্ঠে। এছাড়া জেলায় পদ্মা ও গড়াই নদীর বালু নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। পাশাপাশি মাদক ও বিভিন্ন ঘটনার তথ্য দিতে পুলিশের গড়িমসির কথাও তুলে ধরেন তারা। ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে পুলিশের কেউ মাদকাসক্ত হলে তাদের ড্রপ টেস্ট করা হবে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে। এছাড়া পুলিশের কেউ যদি মাদকের বহন করে বা আশ্রয় প্রশ্রয় দেয় বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে, সেক্ষেত্রেও কঠোর আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ার বেকার মুক্ত প্রযুক্তি নির্ভর বাংলাদেশ করতে কারিগরি কর্মশালা ও ফ্রিল্যান্সিং বিষয়ক আলোচনা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে সরকারি সনদপত্র বিতরণ করা হয়েছে। রবিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আইটি ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর AKM ওবায়দুল হক। প্রতিষ্ঠানের চেয়ারম্যান HM ইমরানুল রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সহ অনেকে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের প্রভাব পড়েছে ঝালকাঠির নলছিটিতে। এতে বরিশাল কুয়াকাটা মহাসড়কের নলছিটি অংশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাস সহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা।
রোববার রাত ৮টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে রাত 10:30টার দিকে যান চলাচল স্বাভাবিক হলেও ঢাকায় চিকিৎসাধীন ইয়াসিন আরাফাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ফের অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করেন। দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় এর প্রভাব পড়ে নলছিটির দপদপিয়া পৌর এলাকা ও আশপাশের সড়কে।